সামনের দিকে অ্যাডভান্স হব। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ফৌজদারি কার্যবিধি আইনের 24তম অধ্যায়। এখানে 337 ধারা, 338 ধারা, 37 ধারার 1, 2, 3 আছে, 338 ধারা আছে, 339 ধারার 1, 2, 3 আছে, আবার 39 শর্ট হাইফেন ক আছে, 39 শর্ট হাইফেন খ আছে, 39 শর্ট হাইফেন গ আছে। পাশাপাশি আমি 340 ধারা যদি সময় থাকে আলোচনা করব। এই যে 337, 338, 339, 39-এর ক, 39-এর খ, 39-এর গ, প্রত্যেকটা ধারা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধারাগুলোয় বিগত সালগুলোয় প্রশ্ন আসছে যে রাজসাক্ষী কি, রাজসাক্ষীকে কখন ক্ষমার প্রস্তাব করা যায়, তারপরে রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব করার পরে যদি সে মিথ্যা সাক্ষ্য দেয় সেক্ষেত্রে করণীয় কি, বা রাজসাক্ষীকে কে ক্ষমার প্রস্তাব দিতে পারেন বা কে ক্ষমা করতে পারেন। এটা এখানে আরেকটা প্রশ্ন আছে যে কোন কোন ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করা যায়। এই প্রশ্নটা দেখবেন যারা এসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা দেখবেন যে বিগত সালগুলোয় এই বছর যদি না আসে সামনে বছর আসছে, মানে 1 বছর পর পর 1 বছর পর পর এই প্রশ্নটা আসছে। এটা কিন্তু খুবই, এই যে 339 খ শর্ট হাইফেন খ ধারাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। এই ধারাটা সবার জন্য খুবই প্রযোজ্য যে আসামির অনুপস্থিতিতে বিচার কাজ সম্পূর্ণ করা, যেটা আমি আজকে আলোচনা করব। আমি এই কয়টা ধারা নিয়ে আলোচনা করব কারণ এই প্রত্যেকটা ধারা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এই ধারাগুলো, এই 337, 38, 39 ধারাটা একটু জটিলতা বলে অনেকে পড়েই না, কিন্তু না, আজকে আমি চেষ্টা করব আপনাদের এই জায়গাটা একটু ক্লিয়ার করার জন্য। এখানে 339 ধারা শর্ট হাইফেন খ, এই ধারাটা আপনাদের সবাই, আমি আবারও বলছি, সবাই এই ধারাটার প্রতি একটু নেক নজর দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে আলোচনা করব 337 ধারা। 337 ধারায় যেটা বলা আছে যে যে দায়রা আদালতে বিচারযোগ্য, অর্থাৎ যে অপরাধগুলো দায়রা আদালতে বিচার চলমান আছে, কথাগুলো বুঝেন যে কোথায় দায়রা আদালতে বিচারযোগ্য অপরাধ যার শাস্তি 10 বছর। কয়েকটা কথা বলছি, অপরাধটা কোথায় আছে? দায়রা আদালতে বিচারযোগ্য এবং সেটার শাস্তি 10 বছর, অথবা দণ্ডবিধি আইনের 221 ধারা, 216 শর্ট হাইফেন ক ধারা, 369 ধারা, 401 ধারা, 435 ধারা, 477 শর্ট হাইফেন ক ধারা। কিন্তু অনেক বই আবার এখানে একটু ভুল আছে যে 447 শর্ট হাইফেন ক দেওয়া আছে, এটা হবে 477 শর্ট হাইফেন ক। এই ধারাগুলোর অপরাধের বিচার কার্যক্রম বা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, কে জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট অপরাধ তদন্ত ও অনুসন্ধানকালে যদি দেখতে পান যে সকল আসামি আছে তার মধ্য থেকে কোনো একজন আসামি এই মামলা সম্পর্কে সকল কিছু তার অবগত আছে, অর্থাৎ মামলার কে এই মামলার ঘটনা ঘটাইছে, কখন ঘটাইছে, কে কে ছিল, অর্থাৎ বিস্তারিত বিষয় সম্পর্কে ওই ব্যক্তি বা ওই আসামি জানেন, তখন ওই আসামিকে, আমি কিন্তু আমার নিজের ভাষায় বলতেছি, যে ওই আসামিকে
এই যে ম্যাজিস্ট্রেটগুলা তারা তাকে সাক্ষী হওয়ার জন্য প্রস্তাব করবেন। অর্থাৎ 337 ধারায় তাহলে কি ওই আসামিকে সাক্ষী হওয়ার জন্য প্রস্তাব করলেন 337-এর ক্লোজ 1 ধারা মোতাবেক। কোন অপরাধের জন্য? যে অপরাধের শাস্তি দায়রা আদালতে দিতে পারে। কত বছরের? 10 বছরের। এছাড়াও দণ্ডবিধির কয়েকটা ধারা আছে, 221 ধারা, 216 ক ধারা, 369 ধারা, তারপরে 401 ধারা, 435 ধারা, আর হচ্ছে 477 শর্ট টাইপের ক ধারা। এই ধারাগুলো যদি কোনো অপরাধী অপরাধ করিয়াছে এবং সেই অপরাধ সম্পর্কে বিস্তারিত জানে, যদি মামলা তদন্ত অনুসন্ধান ও বিচারকালে 3টা ক্ষেত্রে দেখেন, তদন্তকালেও হতে পারে, অনুসন্ধানকালেও হতে পারে, বা বিচার কার্যক্রমকালে যদি এই ধরনের ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন এই আসামির মধ্যে কোনো এক ব্যক্তি এই সম্পর্কে সকল কিছু জানেন, তখন ওই আসামিকে কি সাক্ষী হওয়ার জন্য প্রস্তাব করতে পারেন। 337 ক্লোজ 1 কি করলো? প্রস্তাব করলো। কিসের প্রস্তাব? যে তাকে সাক্ষী হওয়ার জন্য প্রস্তাব করলেন। এটা কি বুঝতে পারছেন? 337 ক্লোজ 1 যে প্রস্তাব কাকে করবে? যে এই বিষয় সম্পর্কে জানেন যে আসামি তাকে। 337 ক্লোজ 2 বলছে ক্ষমার প্রস্তাব প্রদানকারী প্রত্যেক ব্যক্তি অপরাধটি আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিবেন। অর্থাৎ যাকেই যে ক্ষমার প্রস্তাব দেওয়া হলো সে ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের সম্মুখে তিনি সাক্ষী হিসেবে জবানবন্দি দিবেন। এটা বলা আছে 337 ক্লোজ 2। এইরূপ ব্যক্তি যদি পূর্বে জামিন যদি না দেওয়া থাকে তাহলে রায় না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে এই কারাগারে আটক রাখতে হবে। এই যে এটা বলা আছে 337 ক্লোজ 3। তাহলে আমরা 337 1 পেলাম যে অপরাধীকে সে সম্পর্কে জানে তাকে ক্ষমার প্রস্তাব দিবেন। সে যদি ক্ষমার প্রস্তাব অর্থাৎ সাক্ষী হওয়ার প্রস্তাব দিলেন, তিনি যদি সাক্ষী হওয়ার প্রস্তাব মেনে নিয়ে তিনি কি করবেন? তিনি এই ম্যাজিস্ট্রেটের সম্মুখে সাক্ষী দিবেন। এবং ওই আসামি যদি জামিনে থাকে তাহলে তার কিছু করার না। যদি জামিনে না থাকে তাহলে ওই আসামি যতদিন পর্যন্ত এই মামলা দেওয়া না হবে ততদিন পর্যন্ত ওই আসামিকে জেল হাজতে আটক থাকতে হবে। এটা বলা আছে। এখন 338 ধারা যেটা, এর সাথে আমরা পিআরবি ব্যবহার করব। 386, 486 আর 459, অর্থাৎ 386, 459 আর 486। আর সাক্ষ্য আইনে দেখবেন 133 ধারায়ও বলা আছে। তাহলে রাজসাক্ষী সংক্রান্ত আমরা পিআরবি ব্যবহার করব কোনটা? 386, 486 আর 459। তাহলে আমরা 337 ধারায় কি পেলাম? তাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি যদি রাজসাক্ষী হন তাহলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। সে এই ক্ষমার প্রস্তাবে রাজি হয়ে সে ম্যাজিস্ট্রেটের সম্মুখে সাক্ষ্য দিবেন। আর সে সাক্ষ্য দেওয়ার পরে যদি সে জামিনে না থাকে তাহলে যতদিন পর্যন্ত এই মামলার বিচার কার্যক্রম সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত সে জেল হাজতে আটক থাকবে। এই ছিল 337 ক্লোজ 1, ক্লোজ 2, ক্লোজ 3। 338 ধারায় যেটা বলা আছে, এই যে ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব দেওয়া হলো, এই ক্ষমার প্রস্তাবে ক্ষমা কে করবে? এই কথাটা বলা আছে 338 ধারায়। এখানে ক্ষমার প্রস্তাব করবেন জেলা ম্যাজিস্ট্রেট।
অর্থাৎ এখানে এমসিকিউ হইতে পারে যে রাজসাক্ষীকে ক্ষমা কে করবেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট না জেলা ম্যাজিস্ট্রেট। মূল বইতে সুস্পষ্ট বলা আছে যে এই ক্ষমার প্রস্তাব অর্থাৎ এই আসামিকে ক্ষমা করবেন জেলা ম্যাজিস্ট্রেট, এটা বলা আছে 338 ধারা। এই যে আসামিকে ক্ষমার প্রস্তাব দেয়া হলো, এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে তাকে ক্ষমাটা কখন করবে, রায় প্রদানের পরে না রায় প্রদানের আগে, এরকম একটা প্রশ্ন থেকে যায়। ম্যাজিস্ট্রেট চাইলে তাকে রায় প্রদানের আগেও করতে পারেন অথবা রায় প্রদানের পরেও তাকে ক্ষমার আদেশ দিতে পারেন, দুটেই দেওয়া আছে। এটা ছিল 338 ধারা। 339 ধারায় যেটা বলা আছে, 39 এবার 1, 2, 3 বলা আছে যে শর্তে তাকে রাজসাক্ষী তৈরি করা হলো সে সেই সাক্ষ্য না দিয়ে মিথ্যা সাক্ষ্য দিল। অর্থাৎ রাজসাক্ষী যদি মিথ্যা সাক্ষ্য দেয় তার বিচার পদ্ধতি, এটা বলা আছে 339 ক্লজ 1। অর্থাৎ যাকে যে শর্তে ক্ষমা করা হবে সেই শর্ত লঙ্ঘন করলো বা সেই সম্পর্কে সে মিথ্যা সাক্ষ্য দিল, তাহলে এই আসামি বিচার কিভাবে হবে সেটা বলা আছে 339 ক্লজ 1। অর্থাৎ যদি আসামি যাকে ক্ষমার প্রস্তাব দেওয়া হয়েছে সে সেই ক্ষমার প্রস্তাব মেনে নিয়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে বা সেই শর্ত লঙ্ঘন করছে, আর এই শর্ত লঙ্ঘন করলে তার বিচার পদ্ধতি কিভাবে হবে সেটা বলা আছে 339 ক্লজ 1। এখন এর বিচার কার্যক্রম এই যে আপনার তার সহযোগী যে আসামি আছে তাদের সাথে একত্রে আর বিচার কার্যক্রম করা যাবে না, এটা বলা আছে 339 ক্লজ 2। অর্থাৎ এর জন্য আলাদা একটা চার্জ গঠন করা হবে এবং সে যে মিথ্যা সাক্ষ্য দিয়েছে এই জন্য তার আলাদা মামলা হবে। এই জন্য সে যে অপরাধের সাথে যুক্ত ছিল ওই আসামিদের সাথে তার বিচার একসাথে করা যাবে না, এটা বলা আছে 339 ক্লজ 2। 339 ক্লজ 3 যেটা বলছে যে এই যে আসামি মিথ্যা সাক্ষ্য দিল এর বিরুদ্ধে মামলা বা বিচার কার্যক্রম করতে হলে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমতি লাগবে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যে রাজসাক্ষীর বিরুদ্ধে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হলে কোন কোর্টের অনুমতি লাগবে। এখানে দিল দায়রা আদালতের, ম্যাজিস্ট্রেট আদালত, হাইকোর্ট বিভাগ, তারপরে আপিল বিভাগ। তাহলে হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। আর একটা হচ্ছে যে রাজসাক্ষীর বিচার কার্যক্রম একসাথে করা যাবে না। এই দুইটা কথা কিন্তু এখানে বলা আছে। এখন আরেকটা বিষয় এখানে যে এই যে রাজসাক্ষী যে মিথ্যা সাক্ষ্য দিল, এই মিথ্যা সাক্ষ্য যে সে দিছে এই বিষয়টা প্রমাণ করবে কি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই বিষয়টা বইয়ে বলা আছে যে এটা বলছে যে সে মিথ্যা সাক্ষ্য দিছে তাকে এই বিষয়টা প্রমাণ করবে, অর্থাৎ বাদী পক্ষকেই এই বিষয়টা প্রমাণ করতে হবে যে সে মিথ্যা সাক্ষ্য দিছে। অর্থাৎ বাদী পক্ষ বলতে তো এখান সরকারি পক্ষকেই বোঝানো হয়েছে, যে সরকারি তাকে রাজসাক্ষী হিসেবে প্রস্তাব দিছে, এটাই বলা আছে 239 ধারা ক্লজ 3। এখন 239 শর্ট টাইপের কতি যেটা বলা আছে যে এই মামলা পরিচালনা কালে যদি এই রাজসাক্ষীর বিরুদ্ধে যথাযথ সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায়
তাহলে তাকে খালাস দিতে হবে। যে আপনি যে বললেন যে সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু 239 শ টাইপেন কতই বলল যে তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো সঠিক তথ্য বা সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি যে সে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, তাহলে তাকে খালাস দিতে হবে। এটা বলা আছে 239 শ টাইপেন কতে। তাহলে এই যে 337, 337-এর 1, 2, 3, 338, 339-এর 1, 2, 3, 339 শ টাইপেন ক, এই ধারাগুলো হচ্ছে রাজসাক্ষীর ক্ষেত্রে প্রযোজ্য। আর এর সাথে আমরা পিআরবি ব্যবহার করব 386, 459, 486 সাক্ষ্য আইনের 133 বিধি। এই জায়গাটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? তাহলে আমি আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম এই বিষয়টা 339 শ টাইপেন ক ধারাটা নিয়ে আলোচনা করব। একজন একটু বলেন যে স্যার আমরা ক্লিয়ার, কারণ এখানে রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব কে দিতে পারেন, কোন আদালতে বিচার হবে, তারপরে কত বছর পর্যন্ত এর শাস্তি হতে পারে সেই বিষয়গুলো আলোচনা করছি। তারপরে সে কার সম্মুখে আপনার সাক্ষ্য দিবে সেটা আলোচনা করছি। 339-এর 2, 339-এর 1-এ যেটা বলা আছে যে সেটা হচ্ছে যে এই যে রাজসাক্ষীকে আমরা যে শর্তে তাকে ক্ষমা করার প্রস্তাব দিছি সেই শর্ত লঙ্ঘন করছে, লঙ্ঘন করে সে মিথ্যা সাক্ষ্য দিছে এবং সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই, যার কারণে তাকে এই যে রাজসাক্ষী থেকে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নাই, তার বিচার শুরু করা হবে। এটা বলা আছে 339-এর ক্লোজ 1-এ। 339-এর ক্লোজ 2-এ বলছে যে এই যে ক্ষমার প্রস্তাব গ্রহণকারী কোনো ব্যক্তির বিবৃতি বিচার তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে দেওয়া হবে। এখানে দুইটা কথা বলা আছে, যে একটা হচ্ছে যে সে যে মিথ্যা সাক্ষ্য দিল সেটা তার বিরুদ্ধে ব্যবহার করা হবে এবং তার বিচার কার্যক্রম এই যে তার আদার সঙ্গীদের সাথে একসঙ্গে হবে না। এটা বলা আছে 339-এর ক্লোজ 2-এ। 339-এর ক্লোজ 3-এ যেটা বলা আছে যে এই আসামির বিরুদ্ধে যদি আপনার বিচার কার্যক্রম পরিচালনা করতে হয় তাহলে হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। পাশাপাশি এখানে আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে এই আসামি যে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে সেই বিষয়টা সরকারি পক্ষ বা বাদী পক্ষ তাকে বিষয়টা প্রমাণ করতে হবে। এটা ছিল 339-এর ক্লোজ 3। 2-এর কথাটা আবারও বলি, 2-এ বলছে যে সে যে মিথ্যা সাক্ষ্য দিল সেটা তার বিরুদ্ধে ব্যবহার করা হবে, পাশাপাশি তার বিচার কার্যক্রম তার সফর আদার্সদের সঙ্গে তাদের সাথে একসাথে করা যাবে না। নাজমুল কি বুঝতে পারছেন? আর 339-এর শ টাইপেন কতি যেটা পড়াইলাম সেটা হচ্ছে আপনার এই যে যার বিরুদ্ধে 339 দ্বারা মামলা হলো অর্থাৎ রাজসাক্ষীর বিরুদ্ধে, এখন তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার পরে দেখা গেল যে সে এই অপরাধে অপরাধী নয়, অর্থাৎ সে মিথ্যা সাক্ষ্য দেন নাই, তাহলে তাকে এই দায় থেকে খালাস দিতে হবে বা অব্যাহতি দিতে হবে। এটা বলা হচ্ছে 339-এর শ টাইপেন কতে। 339 শ টাইপেন খ, আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম। আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম, আমরা আগে যেটা জানতাম যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করতে হলে প্রথমে আসামিকে সমন দিতে হবে 68 ধারায়, তারপরে 75 ধারায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিতে হবে, তারপরে 87 ধারায় তার বিরুদ্ধে হুলিয়া দিতে হবে,
তারপরে 88 ধারায় তার বিরুদ্ধে কুরকি বর্ণনা করতে হবে। তারপরে 339 শর্ট এফএন ক ধারা মোতাবেক আসামির বিরুদ্ধে আপনার তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিন্তু এই যে 2025 সালে যে সংশোধনী আসছে সেখানে বলছে যে আসামির বিরুদ্ধে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পূর্ণ করার ক্ষেত্রে 87 ও 88 ধারার বিধান প্রযোজ্য নয়, মানে এটা ছাড়াই আপনি করতে পারবেন, সেটা বলা আছে। আবারও পাশাপাশি এখানে বলা আছে 87 ও 88 ধারা বিধান লঙ্ঘন করার পরে ওই আসামিকে ওই সংশ্লিষ্ট আদালত যদি মনে করে যে তাকে গ্রেপ্তার করা সম্ভব না, তাকে হাজির করা কোনোভাবে সম্ভব না, তার হাজির হওয়ার সকল পন্থা অবলম্বন করে তাকে আদালতে হাজির করা সম্ভব না, তখন আদালত ওই আসামিকে নির্দিষ্ট তারিখে আদালতে হাজির হওয়ার জন্য, আগে ছিল 2টি দৈনিক পত্রিকা, এখন হয়েছে একটি, যেটা বিপুল সংখ্যক গ্রাহক জনগণ দেখে, এরূপ একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এটা বলা আছে। এবং প্রকাশ করার পরে নির্ধারিত সময়ের মধ্যে যদি এই আসামি আদালতে হাজির না হয় তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে, যেটা 339-এর ক্ষতি বলা আছে, ক্ষয়ের ক্লোজ 1-এ। এর পাশাপাশি আমরা এই যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম দেখতে পাই নারী শিশু নির্যাতন আইনের 21 ধারায়, দ্রুত বিচার আইনের 11 ধারায় এবং আরও অনেক, মানে এসিড আইনের 18 ধারায় আছে। এই আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করা যায়। এখানে আরেকটা বিষয় আছে, যদি এই আসামি এই যে 39-এর ক্লোজ 1-এ যে কথাগুলো বলছে সেটা হচ্ছে এই আসামি আদৌ পর্যন্ত আদালতে হাজির হন নাই, যার কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়ে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করা যাবে, যেটা বলা আছে 339-এর ক্লোজ 1। 339-এর ক্লোজ 2-এ আরেকটা কথা বলছে যে আসামি ইতিমধ্যে আদালতে একবার হাজির হয়েছে, হাজির হওয়ার পর আদালত থেকে সে জামিন গ্রহণ করছে, জামিন গ্রহণ করার পরে সে আর আদালতে পরবর্তীতে আর হাজির হয় না, সেক্ষেত্রে তার বিচার কার্যক্রম কিভাবে হবে? এই 339-এর ক্লোজ ক্ষয়ের ক্লোজ 2-এ বলা আছে যে তার ক্ষেত্রে এই যে উপরোক্ত 1-এর বিধান প্রযোজ্য হবে না, তার ক্ষেত্রে সরাসরি আদালত তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারে। তার মানে কি, ওই যে তার বিরুদ্ধে দৈনিক পত্রিকা দিয়ে ইটি করার এটা প্রযোজ্য নয়, তার ক্ষেত্রে সে যেহেতু নয় 2-3 দিন দেখবে, দেখার পরে আদালত তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন করবে, যেটা বলা আছে 339-এর ক্ষয়ের ক্লোজ 2। এটাই ছিল আসামির অনুপস্থিতিতে বিচার। তাহলে যদি দেখলেন যে আসামির তাকে কোনোভাবে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না, তখন ওই আদালত নির্দিষ্ট একটা তারিখ দিবে, ওই সময়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য একটা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে এবং নির্দিষ্ট তারিখের মধ্যে যদি সে আদালতে হাজির না হয় তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পূর্ণ করবে। এটা বলা আছে 339-এর ক্লোজ 1-এ। 39-এর ক্লোজ 2-এ বলছে যদি আসামি জামিনে মুক্তিপ্রাপ্ত হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে 39-এর ক্লোজ 1-এ ক্ষয়ের ক্লোজ 1-এর যে বিধান এটা প্রযোজ্য হবে না, তার ক্ষেত্রে সরাসরি তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পূর্ণ করা যাবে। 339-এর গ বিচার পদ্ধতি। এখানে বলা আছে যে ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলার বিচার কার্যক্রম হবে, অর্থাৎ মামলা প্রাপ্তির তারিখ হতে 180 দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। কত দিনের মধ্যে? 180 দিনের মধ্যে। এটা বলা আছে 300। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে ফৌজদারি কার্যবিধি আইনের মামলার বিচার কার্যক্রম ম্যাজিস্ট্রেট আদালত কত দিনের মধ্যে সম্পূর্ণ করবে? 180 দিন, 280 দিন, 360 দিন,
আর দিল 120 দিন, তাহলে উত্তর হবে 180 দিন। 339-এর গয়ের ক্লোজ 2 বলছে যে এই মামলা যদি দায়রা আদালতে যায় তাহলে দায়রা আদালত কত দিনের মধ্যে এই বিচার কার্যক্রম সম্পূর্ণ করবে? তাহলে দায়রা আদালত এই মামলার বিচার কার্যক্রম সম্পূর্ণ করবে 360 দিনের মধ্যে। 360 দিনের মধ্যে দায়রা আদালত তার বিচার কার্যক্রম সম্পূর্ণ করবে। এমসিকিউ হইতে পারে যে বৈদ্যুতিক কার্যবিধি আইন অনুসারে দায়রা আদালত তার মামলার বিচার কার্যক্রম কত দিনের মধ্যে সম্পূর্ণ করবেন? 180 দিন, 360 দিন, 120 দিন, 460 দিন। উত্তর হবে 360 দিন। এটা বলা আছে 339 গয়ের ক্লোজ 2। 339-এর গয়ের ক্লোজ 2-এর আবার ক খ আছে। ক খতে যেটা বলা আছে যে এই কার্য দিনগুলো এক নাগারেই চলতে থাকবে, অর্থাৎ প্রতিদিনের কার্যক্রম প্রতিদিনই করতে হবে। এটা বলা আছে 2-এর ক্লোজ 1। 2-এর ক্লোজ খতে আবার বলা আছে যে যদি মামলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা আদালতে যায়, সেক্ষেত্রে মামলা যদি অন্য কোনো আদালতে হস্তান্তর করা হয়, সেক্ষেত্রে এই সময়কাল কি হবে? তখন এখানে বলছে ওই সময়কাল, যে সময়কাল দেওয়া আছে ওই একই সময়কালের মধ্যেই বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে আর কোনো রদ বদল বা পরিবর্তন হবে না। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের আদালত থেকে অন্য ম্যাজিস্ট্রেটের আদালতে গেলেও 180 দিন, দায়রা আদালত থেকে অন্য কোনো দায়রা আদালতে দিলেও 360 দিন। এটা বলা আছে 2-এর শর্ট এজেন্ট খতে। 3 বিলুপ্ত 4 যেটা বলা আছে যে যদি এই নির্ধারিত সময়ের মধ্যে যদি দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত তার বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে না পারে, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে না পারেন, তাহলে তারা আসামিকে জামিনি মুক্তি দিয়ে দেবেন। অর্থাৎ যে আসামি আদালতে জেলখানায় আছে তাকে কী করবেন? মুক্তি দিয়ে দিবেন। এটা বলা আছে 4। আর এই 339 গয়ের পাশে বলা আছে যে যদি অপরাধটি দণ্ডবিধি আইনের 401 ধারার অপরাধ হয়, অর্থাৎ সংঘবদ্ধ অপরাধ, তাহলে সেক্ষেত্রে আসামিকে জামিনে মুক্তি দিতে পারবেন না। এটা ছিল 339 গয়ের ক্লোজ 5। এই ছিল, আমরা 340 যাব না, অনেকগুলো ধারা এখানে পড়ানো হয়েছে। এই ধারাগুলো